আসসালামু আলাইকুম। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে গভীর রাতে একটা কবর খুঁড়ে প্রেগনেন্ট মহিলার লাশের বাচ্চা চুরি করছে, আর সেটার শরীর থেকে কিছু তরল বের করছে। কিন্তু কেন? মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা কখনো পূরণ হওয়ার নয়, সেটা পূরণ করার জন্যই মূলত মানুষ কালো জাদু অথবা অন্ধকার জগতের সহায়তা নিয়ে থাকে। কখনো বা নিজে অথবা কখনো সাহায্য নেয় সেমান বা কবিরাজের। সেসব মানুষের ঘটনা আপনারা এতদিন জেনে এসেছেন, জেনেছেন কালো জাদুর ভয়ানক পরিণতির বিষয়ে। কিন্তু আজ যে ঘটনাটি জানাতে চলেছি বন্ধুরা, সেটা একটু ভিন্ন। এই ঘটনায় কালো জাদুর মতো ভয়ঙ্কর জগতের পথ প্রদর্শক কবিরাজ অথবা ওঝার জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে তাই আপনারা জানতে পারবেন। যেখানে থাইল্যান্ডের এক কবিরাজের ছেলে নিজে কবিরাজ হওয়ার পর তার জীবন কিভাবে পাল্টে গিয়েছিল তাও আপনারা দেখতে পারবেন। হরর, সাসপেন্স এবং রহস্যে ভরা আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে বন্ধুরা, যা হয়তো আগে কখনো হয়নি। তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা দেখতে পারি একটা কবিরাজকে। সে এক ধরনের তাবিজ বানাচ্ছিল, যেটা ধারণে নাকি শয়তানের শক্তি থেকে সুরক্ষা পাওয়া যায়। এই কবিরাজের নাম হচ্ছে পাম। এরপরেই আমরা একটা ছেলেকে দেখতে পারি, তার নাম কায়ু। সে একটা কবরস্থানের মধ্যে এসেছে, আর তার হাতে ছিল কিছু কবিরাজের জিনিসপত্র। সে সেই কবরস্থানের মধ্যে বসে পড়ে এবং এক অদ্ভুত ধরনের রিচুয়াল আরম্ভ করে, যেটার কারণে সেখানে একটা ভয়ঙ্কর জিন হাজির হয়। মূলত সেই জিনটা সে হাজির করেছে। সে জিনের কাছে একটা সাহায্য চায়। সে বলে, আমাকে এমন একটা কবরের সন্ধান করে দাও যেখানে সদ্য একটা প্রেগনেন্ট মহিলা মারা গিয়েছে। যেই কথা সেই কাজ। সেই জিনটা যখন তাকে সেই কবরের হদিশ পাইয়ে দেয়, সেখানে গিয়ে সে কবর খুঁড়তে শুরু করে এবং কবর খুঁড়ে সেই প্রেগনেন্ট মহিলার লাশ বের করে ফেলে। সেখানে রিচুয়াল করতে আরম্ভ করে সে, এবং সেটা করার সাথে সাথেই সেই লাশের ভেতরে যেন এক অদ্ভুত জীবন্ত শক্তি এসে পড়ে, যেটা উঠে বসে এবং কায়ু তার মোমবাতির আগুনের মাধ্যমে সেই লাশ থেকে কিছু তরল জাতীয় কিছু সংগ্রহ করছিল। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, সেই লাশের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে সেই প্রেগনেন্ট মহিলার বাচ্চাটা সে বের করে নেয়, কেননা এই বাচ্চা থেকে সে আরো বেশি তরল সংগ্রহ করতে পারবে। আর এই তরল অথবা তেল কি কাজে লাগে তা আমরা একটু পরেই জানতে পারবো। সে চলে যায় বাড়িতে। ধীরে ধীরে সে বাড়িতে ঢুকে সেখানে আমরা পামকে শুয়ে থাকতে দেখতে পাই। এখানে আমরা বুঝতে পারি কায়ু হচ্ছে পাম কবিরাজেরই ছেলে। সে মূলত তার বাবার জাদুর জিনিসপত্র দিয়ে রিচুয়াল করে এসেছে। এখন সে চুপি চুপি সেই জাদুর জিনিসপত্র সেই জায়গায় রেখে সেখান থেকে চলে যাবে। তখনই তার বাবা টের পেয়ে যায়, আর সে বলছিল, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? কায়ু সেখানে উত্তর দেয়, আমারও ইচ্ছে হয় তোমার মতো হতে, আমি রিচুয়াল করার জন্য কবরস্থানে গিয়েছিলাম। আসলে বন্ধুরা, কায়ু চাইতো তার বাবার মতো একজন কবিরাজ হতে, যেটা আবার মোটেও চাইতো না তার বাবা। সেখানে পাম তাকে জিজ্ঞেস করে, তুমি যে রিচুয়াল করেছো তাতে কি তুমি সফল হয়েছো? যদিও সফল হয়ে থাকো তাহলে সেটা তুমি কি করেছিলে বা কোন উদ্দেশ্যে? কায়ু তখন বলতে বাধ্য হয় এবং সে জানায় সে প্রেগনেন্ট মহিলার লাশ থেকে এক ধরনের তেল সংগ্রহ করেছে, যে তেল মার্কেটের মধ্যে অনেক দামি। সে তেলটা বিক্রি করবে এবং তার প্রেমিকাকে বিয়ে করবে। তখন তার বাবা তার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে যায় আর বলতে থাকে, তুমি তাহলে এই লাইনে এসে পড়েছো? তাহলে তোমাকে জানিয়ে দেওয়া ভালো, এই কবিরাজি লাইনে অর্থাৎ যারা জাদু, জিন, অতি প্রাকৃতিক জিনিস নিয়ে খেলা করে তাদের স্ত্রীরা বেশি দিন বাঁচে না, তাই তাদের বিয়ে করাও নিষেধ। আমি জানি তুমি শুধু সেই মহিলার থেকে তেল সংগ্রহ করনি, তার বাচ্চাকেও তুমি নিয়ে এসেছো। যদি তোমার ভবিষ্যতে কোনো ক্ষতি না চাও তাহলে সেই মহিলার জিনের কাছে ক্ষমা চাও এবং তার বাচ্চা তাকে ফিরিয়ে দিয়ে আসো, নয়তো তোমার ভবিষ্যতে অনেক ক্ষতি হবে। কিন্তু আমরা দেখতে পারছিলাম কায়ু সেটা একদমই করছিল না, মানে তার বাবার কথা সে একদমই পাত্তা দিচ্ছিল না। সে চলে যায় তার গার্লফ্রেন্ড সাইয়ের কাছে। তারা দুজন ঘোরাঘুরি করছিল এবং তাদের বিয়ের বিষয়ে আলোচনা করছিল। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি তারা দুজন দুজনকে প্রচুর ভালোবাসে এবং একজন আরেকজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। এখন আমরা একটা পরিত্যক্ত স্কুলের সামনে দুইজন চোরকে দেখতে পারছিলাম। তারা কিছু জিনিস চুরি করে নিয়ে এসেছে এই পরিত্যক্ত স্কুলের মধ্যে রাখার জন্য, মানে এখানে লুকিয়ে রাখবে আর কি। এখানে একজনের নাম হচ্ছে নয়, অন্যজন
আরেকজন ছিল কাম। আমরা দেখতে পারছিলাম 9 উপরের তলায় ভয়ানক কিছু একটা দেখে দৌড়ে সে নিচে নেমে আসছে, আর তখনই নিচে থাকা ক্যামের পিঠে কেউ একজন হাত দেয়। সেটা ছিল ভয়ঙ্কর একটা জিন, যেটা দেখে একদমই ঠিক থাকতে পারছিল না ক্যাম। তারা দুইজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই সাই আর কায়ু দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়েছে, যে রেস্টুরেন্টের মালিক ছিল আইং নামের একটি ছেলে। সেই ছেলেটি যদিও জানতো সাই আর কায়ু দুজনকে ভালোবাসে, তাও তার সাইয়ের প্রতি একটা দুর্বলতা ছিল, মানে সে তাকে অনেক পছন্দ করত। সেই রেস্টুরেন্টে তখন একটা ব্যক্তি আসে, যে ব্যক্তিটা কায়ুকে আমাদের কিছুক্ষণ আগে দেখা সেই ভুতুরে স্কুলের বিষয়ে জানায়। সে বলে, আমি সেই স্কুলের টিচার, তবে সেখানে থাকা জিনের কারণে কিছু বছর ধরে সেটা পরিত্যক্ত রয়েছে। যারা সেখানে যায় তারা কেউ বেঁচে ফেরে না। আমি শুনেছি তুমি এসব কাজ করো, কবিরাজি কাজ করো, তাই তোমার কাছেই এসেছি। আশা করছি তুমি আমাকে ফেরাবে না। এখন কায়ুরও তো টাকার প্রয়োজন, তাই সে সেই কাজে রাজি হয়। অর্থাৎ সে সেখানে যাবে এবং সেই স্কুল থেকে জিন তাড়াবে। আর সেখানে আমরা এটাও জানতে পারি যে স্কুলে যে ভয়ঙ্কর জিনটা বা আত্মাটা রয়েছে সেটা স্কুলেরই একজন ছাত্রীর, যে মূলত সেখানে আত্মহত্যা করেছিল। এখন এই কাজটি করার জন্য কায়ু সেই লোকটির কাছে 15,000 টাকা দাবি করে, কারণ তার প্রেমিকাকে বিয়ে করার জন্য এটা ছিল তার অনেক দরকার। অন্যদিকে এখানে আমরা এটাও জানতে পারি সাইয়ের বাবা মা আইং এর সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে, কারণ আইং হচ্ছে একজন ব্যবসায়ী, সেখানে কায়ু একজন বেকার ছেলে। তো সেদিন রাতে সেই ভয়ঙ্কর স্কুলে পৌঁছে যায় কায়ু। এদিকে বাবা মার জোরাজুরিতে সাই আইং এর সাথে গিয়ে টাইম স্পেন্ড করছিল, কিন্তু তার মন একদমই বসছিল না। সে তখন সেখান থেকে বের হয়ে যায়। এদিকে কায়ু সেই স্কুলে গিয়ে শুরু করে দেয় রিচুয়াল, আর সাথে সাথেই সেই মেয়ের কারিং জিনকে সে দেখতে পারে, যেটা তখনই দৌড়ে এসে তার পায়ে ধরে আর তার কাছে কাকুতি মিনতি করতে থাকে যেন তাকে এখান থেকে তাড়ানো না হয়, কারণ সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আসলে তার প্রেমিক তাকে ধোকা দিয়েছিল, তাই সে স্কুলে সে ফাঁসি নিয়েছিল। কিন্তু কায়ু তার মন ভেঙে দেয় আর মন্ত্র দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, যেন পুরোপুরি এই জিন এখান থেকে চলে যায়। এই মেয়েটা যে ফাঁসের দড়িটা দিয়ে ফাঁসি নিয়েছিল সেই দড়িটা সে খুলে ফেলে এবং নষ্ট করতে যাবে, তখনই সেই জিন পেছন থেকে তাকে টেনে ফেলে দেয় আর তার উপর বসে ভয়ঙ্কর ভাবে বলতে থাকে, তুই আমার ভালো কথা শুনিসনি, আমি তোকে বাঁচতে দেব না। সেখানে প্রাণ যাবে যাবে অবস্থা কায়ুর। তখনই সে মন্ত্র পড়ে আর তার উপর থেকে সেই জিনকে সরিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পারি সেই স্কুলের সামনে এসে পৌঁছেছে তার প্রেমিকা সাই আর আইং। স্কুলের সামনে দাঁড়িয়েছিল সেই স্কুল টিচার। ভেতরে ভয়াবহ শব্দ শুনে সেখান থেকে সেই স্কুল টিচার পালিয়ে যায়। সাই স্কুলের ভেতরে ঢুকতে গেলে তাকে মানা করে আইং, কিন্তু আটকাতে পারে না, কারণ সে তো কায়ুকে অনেক ভালোবাসে। এদিকে আমরা দেখতে পারি সেই ফাঁসির দড়ি নিয়ে ধ্বংস করতে যাবে সেটা কায়ু, তখনই সেখানে সাই উপস্থিত হওয়ায় সেই দুষ্টু ভয়ঙ্কর জিনটা সাইয়ের ভেতরে ঢুকে পড়ে আর সে আক্রমণ করতে শুরু করে আইং আর কায়ুর উপরে। সে কায়ুর উপরে বসে তাকে শেষ করেই ফেলবে। কায়ু কোনোভাবেই তাকে থামাতে পারছিল না, কারণ তার গলা থেকে সেই আত্মরক্ষার তাবিজটা পড়ে গিয়েছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে উপস্থিত হয়েছে তার বাবা পাম। পাম সেই তাবিজটা তুলে এবং আক্রান্ত হওয়া সাইয়ের গলায় পুড়িয়ে দেয়। এতে তার ভেতরে থাকা জিনটা চিৎকার করতে শুরু করে আর সাইয়ের ভেতর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। আমরা দেখতে পারছিলাম কায়ুর বাবা কায়ুকে অনেক বকছে সেখানে। তার বাবা তাকে বলছিল, তুমি জিনিসটা ভালোভাবে না শিখে না জেনে কেন এই পথে পা বাড়াচ্ছ? আজ তো তোমার অনেক বড় ক্ষতি হতে পারতো, একদিন আমি থাকবো না তখন। আর কবিরাজের কাজ হলো তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করে একটা জায়গা থেকে সরিয়ে দেওয়া, তাদেরকে মেরে ফেলা নয়। তাদেরকে ধ্বংস করার তোমার কোনো অধিকার নেই। কিন্তু সেই কথা একদমই শুনছিল না কায়ু। তখনই আমরা দেখতে পাই তার পেছন থেকে সেই ভয়ঙ্কর জিন তার ভেতরে ঢুকে পড়ে। ঢোকার পরই পামের উপর আক্রমণ করতে শুরু করে। এতে তারা সেই স্কুলের দ্বিতীয় তলা থেকে একদম নিচে পড়ে যায়। সেখানে আবারও আক্রমণ করতে শুরু করে পামকে কায়ু। সেটা যখন মেরেই ফেলবে পামকে, তখন সেই সর্বস্ব শক্তি দিয়ে কায়ুর উপরে জাদু করে আর তার থেকে জিন বের করে দেয়। কিন্তু ইতিমধ্যে যা ঘটার তা ঘটে গিয়েছে। পাম প্রচন্ড পরিমাণ আহত হওয়ার কারণে সেখানে সে আর সার্ভাইভ করতে পারে না, মারা যায়। জ্ঞান ফেরার পর যখন বাবার মৃত্যু দেখে কায়ু, তখন তার পায়ের তলা থেকে মাটি একদম সরে যায়। সে রাগে কষ্টে সেই জিনকে কোনো সুযোগ না দিয়ে সেই ফাঁসির দড়িটা মন্ত্র বলে একদম জ্বালিয়ে দেয়। তার সাথে সাথে
সাথে সেখানেই পুড়ে শেষ হয়ে যায় সেই জিন। এর পরের দিন আমরা দেখতে পাই সে তার বাবার অন্তিম সংস্কার করছে, আর সেখানে তাকে দেখতে একটু অন্যরকম লাগছিল। সে আইনের কাছে যায় আর তাকে সেই তেলটা দেয় যেটা আমরা দেখেছিলাম ঘটনার শুরুতে, যেটা সে একটা লাশের শরীর থেকে এবং বাচ্চা থেকে বের করেছিল। বন্ধুরা, এটা হচ্ছে এমন একটা তেল, এটা আপনি যার শরীরে ব্যবহার করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এটা সে বের করেছিল যাতে বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে, যেন সে তার প্রেমিকাকে বিয়ে করতে পারে। মানে এটা করলে তো সে বড়লোক হয়ে যেত আর তার প্রেমিকার পরিবার তাকে মেনে নিত। তো সেই তেলটা সে আইনকে দিয়ে বলে, তুমি আমার ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমি এখান থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি, অন্য শহরে চলে যাব। আসলে বন্ধুরা, এই কবিরাজি কাজে যারা গিয়েছে তারাই তাদের ফ্যামিলিকে হারিয়েছে। কায়ু ছোট থাকতেই তার মাকে হারিয়েছিল এবং এখন তার বাবাকেও হারিয়েছে। তার বাবা তাকে সব সময় বলতো কবিরাজরা বিয়ে করলে তার স্ত্রী বেশি দিন বাঁচতে পারে না। তাই কায়ু ঠিক করেছে তার জন্য তার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়, এজন্য সে অনেক দূরে চলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম সে চলে যাচ্ছিল। তাকে চলে যেতে দেখে আটকাতে চায় সায়, কিন্তু তখনই তাকে কায়েং ধরে ফেলে এবং সেই বিশেষ তেলটা তার শরীরে লাগিয়ে দেয়। আর তখনই আমরা দেখতে পাই সায়ের জীবন থেকে কায়ু নামের মানুষটা পুরোপুরি উধাও হয়ে যায়। অর্থাৎ তার জীবনে কায়ু নামের কেউ একজন ছিল, এই পার্সনটাই ভ্যানিশ হয়ে গিয়েছে আর কি। আর সে তৎক্ষণাৎ কাইং এর প্রতি এতটাই আকৃষ্ট হয় যে সেখানেই সে কাইং এর উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হয়ে যায়। এগুলো কায়ু দেখতে পারবে না, তাই সে চোখ বুঝে সেখান থেকে দৌড়াচ্ছিল। যাই হোক, ঘটনার কিছু মাস পর আমরা দেখতে পাই কায়ু এখন অন্য এক জায়গায় থাকতে শুরু করেছে। সেখানে একটা ঘরে একটা ছোট্ট মেয়েকে আমরা দেখতে পাচ্ছিলাম। দুইটা মেয়ে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা কেন ভয় পাচ্ছে? কারণ যেখানে এই মেয়েটা বসে খাবার খাচ্ছিল সেই খাবারগুলো মূলত মানুষের জন্য রাখা ছিল না। মানে মানুষের এই খাবার খাওয়া একদম নিষিদ্ধ। এগুলো মূলত রিচুয়ালের মাধ্যমে জিনেদেরকে দেওয়া হয়। মেয়েটির নাম গুণ। একে তো এই পরিত্যক্ত ঘরের ভেতর কেউ ঢোকে না, দ্বিতীয়ত এমন একটা মেয়ে এসব খাচ্ছে। এসব দেখেই দুইটি মেয়ে ভয় পাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটার উপর কিছু একটা যেন ভর করেছে এবং সে অস্থির হতে শুরু করে। সাহায্যের জন্য একটা মেয়ে দৌড়াচ্ছিল আর সে এসে কায়ুর সাথে ধাক্কা খায় এবং তার কাছে সাহায্য চায়। সেখানে কায়ু যাওয়ার পরে তার নিজের জানা কবিরাজি শক্তিতে সেই মেয়েটার ভেতর থেকে জিনকে বাহির করতে সক্ষম হয় এবং সেই মেয়েকে সে কিছু বকা দেয় এবং বলে একা একা এরকম রিচুয়ালের জায়গায় থাকা মোটেও উচিত নয়, এটা তুমি জানো না? সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেই মেয়েটি তার পেছন পেছন যাচ্ছিল আর তাকে বলছিল আমি তোমার সাথে থাকতে চাই। কায়ু সাফ সাফ মানা করে দেয় আর বলে নিজের পরিবারের কাছে যাও। সেই মেয়েটা তার পেছন পেছন যেতে যেতে ঘর পর্যন্ত চলে যায়। মেয়েটার অনেক জোরাজুরি করায় কায়ু তার সাথে মেয়েটাকে রাখতে রাজি হয়, কারণ মেয়েটি বলেছিল তার পৃথিবীতে আর কেউ নেই। এদিকে আমরা দেখতে পারি সাই আর কাইং এর বিয়ে হয়ে যাওয়ার পর কাইং যখন সাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে যেত, সাই অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে সেটা করত। আর তাছাড়া যেন সে মোটেও স্বাভাবিক ছিল না। বন্ধুরা, এমন কেন হচ্ছিল তা কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো, যেটা একটা বিশাল টুইস্ট। এরপরে আমরা দেখতে পারি যে গ্রামের মধ্যে কায়ু বাস করতে শুরু করেছিল সে গ্রামেরই কয়েকজন মিলে সন্ধ্যার সময় গেম খেলছিল, যেটা দিয়ে জিনকে ডেকে আনা যায়। তারা এটা মজার ছলে খেললেও তাদের এই খেলার কারণে সেখানে একটা ভয়ঙ্কর জিন চলে আসে, যেটা দেখতে এতটাই বিভৎস লাগছিল যে সহ্য করার মতো না। তখনই সেটা সেখানে থাকা একজনের উপর ভর করে। এটা দেখে বাকিরা ভয় পেয়ে যায় এবং জিনে ভর করা ব্যক্তিটিকে ঘরের মধ্যে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখতে পারি এদিকে গুণ এসে কায়ুকে এই বিষয়টা জানায় আর তাদেরকে সাহায্য করতে বলে। কায়ু সেখানে যাওয়ার পর সেই ছেলে মেয়েগুলো কায়ুকে অনেক টাকা দেয় তাদেরকে সাহায্য করার জন্য। তখন সেই কাজটি করতে রাজি হয় এবং সেই ঘরে যায়, মন্ত্র বলে সেই লোকের ভেতর থেকে সেই জিনটা সে বের করে দেয়। জিন যেখান থেকে এসেছিল সেখানেই চলে যায়, সাথে বলে যায় আমি তো আমার মতোই ছিলাম, কিন্তু তারা ভুলভাবে আমাকে ডাকার কারণে আমার ক্ষতি হয়েছে। এখানে আমরা জানতে পারি বন্ধুরা একটা টুইস্ট, যেটা হচ্ছে এই গেমটা ভুলভাল ভাবে খেলা শিখিয়ে দিয়েছিল এই লোকদেরকে গুণ, আর সেটা সে করেছিল যাতে কায়ু টাকা কামাতে পারে অনেক। এরপরে আমরা দেখতে পারি সেই জিন একটা পেন্টিং এর মধ্যে চলে যায়, কিন্তু কায়ু তাকে না ছেড়ে একটা মাটির পাত্রের মধ্যে আটকে ফেলে। আর ওদিকে অন্য গ্রামে কাইং তার বাবা মাকে নিয়ে অনেক খুশি ছিল, এটা আমরা দেখতে পাই, কারণ সাই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আমরা আবার এদিকে দেখতে পারি অনেক দিন ধরে জিন তাড়ানোর কাজ করতে করতে বন্দি করতে করতে কায়ুর পুরো একটি ঘর মাটির
মাটির পাত্র দিয়ে ভরে গিয়েছে, অর্থাৎ সবগুলোর ভেতরেই এখন জিন রয়েছে। সেদিন রাতে ছোট্ট গুণ কায়ুর কাছে বায়না ধরে সেও তার মতো এমন কবিরাজ হতে চায়। যদিও প্রথমে রাজি হচ্ছিল না কায়ু, কিন্তু তখন সে একটা পাউডার গুণকে দিয়ে বলে এটা তার চোখের নিচে লাগাতে। সে যখন এটা করে সে তার চারপাশে দেখতে পায় সেই সশরীরের জিনগুলোকে, যেগুলোকে পাত্রে বন্দি করে রাখা হয়েছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে আর কবিরাজি শিখতে চায় না। কায়ু গুণকে বলে এই কাজটা অনেক কঠিন, যারা এসব কাজ করেছে তাদের পরিবার বলতে কিছুই নেই, যারাই কবিরাজদের আপনজন হয় তাদের জীবন শেষ হয়ে যায়। আমার বাবাও আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি কথা শুনিনি, তবে এখন আমি ওনার কথা রেখে চলার চেষ্টা করি। এদিকে আমরা সাইকে দেখতে পাই, যার মনে মাঝে মধ্যেই তার প্রেমিক কায়ুকে সে দেখতে পায়, তবে মুখ তার কাছে স্পষ্ট নয়। আর ইদানিং তার সাথে সম্পর্কে আগ্রহ দেখানো কমিয়ে দিয়েছে তার হাজব্যান্ড আইং। আসলে আইং জানতো যে সে যতই এই কবিরাজি তেল দিয়ে সাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করুক না কেন, সাই তো আসলে ভালোবাসে কায়ুকেই। সেদিন আইং এর কাপড়ের ভেতর থেকে সেই তেলটা পেয়ে যায় সাই, আর এটা নিয়ে তার মায়ের কাছে যায়। সে সবকিছু তার মাকে সে বলতে থাকে। তার মনে হয় সে অন্য কাউকে ভালোবাসে আর এটা তার আসল জীবন নয়, কিন্তু সেগুলো সে মনে করতে পারছে না। সে জানতে চায় তার বিষয়ে, কিন্তু উল্টো তার মা তার উপর রেগে যায় আর তাকে কথা শোনাতে শুরু করে। সে বলে তুমি এখন প্রেগনেন্ট, এখন কি আজে বাজে এসব বকছো, এসব বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন আমরা দেখতে পারি সেই গ্রাম থেকে বের হয়ে পড়ে। এদিকে রাস্তায় হাঁটছিল গুণ আর কায়ু, তখনই তাদের সামনে চলে আসে সাই। তাকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় কায়ু। বাসায় নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলে সাই তাকে জানায় একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ করেই মারা গিয়েছে আইং। তারপর থেকে হঠাৎ করে তার সব স্মৃতি মনে পড়তে শুরু করে। তার মনে হতে থাকে সব পুরনো কথা, কায়ুর সাথে সময় কাটানোর কথা। তখন সে সেখান থেকে চলে আসে। সেখানে সাই কায়ুকে বলে আমাদের ভাগ্যের পরিহাস এমন ছিল, তাই হয়তো আমাদের সাথে এমন হয়েছে। আমি এতে কিছু মনে করছি না, কিন্তু বাকি জীবন আমি তোমার সাথে কাটাতে চাই কায়ু। কিন্তু কায়ু বলছিল এটা তো আগের মতো করে সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে এখানে থাকতেই পারো, আমি তোমার খেয়াল রাখার চেষ্টা করব। কিন্তু কিছুদিন পরে এক রাতে তারা দুজন কথা বলার সময় দুজনের অজান্তেই তারা কাছাকাছি চলে যায়, আর তাদের মধ্যে কিছু একটা হবে। তখনই কায়ুর মনে পড়ে যায় যে এই মানুষটা আর তার নয়, সাইয়ের পেটে এখন আইং এর বাচ্চা রয়েছে, তাকে অন্য কেউ ছুঁয়েছে, আর এটা ভেবে সে নিজেকে সরিয়ে নেয়। এরপর আমরা দেখতে পারছিলাম তারা তিনজন মিলে খুব ভালোভাবে আছে, দেখে মনে হচ্ছিল এটা যেন একটা সুন্দর একটা পরিবার, তাদের মধ্যে কোনোই সমস্যা ছিল না। সাই তাদের জন্য ভালো ভালো খাবার বানাতে শুরু করে, যেন একদম বাড়ির বউ। হঠাৎ করে একদিন আমরা দেখতে পারি সাইয়ের পেছনে এক ভয়ঙ্কর জিনকে। কি বন্ধুরা, চিনতে পারছেন তাকে? হ্যাঁ, এটাই সেই জিন যাকে ঘটনার শুরুতে কায়ু তেল সংগ্রহ করেছিল আর তার বাচ্চা নিয়ে এসেছিল। সেই জিনটা সাইকে তখন বলছিল সময় হয়ে গিয়েছে তোর কথা রাখার। তাদের কথায় আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে কোনো একটা ডিল হয়েছে। তখনই সেই ভয়ঙ্কর জিন গুণের উপরে সেখানে অ্যাটাক করে আর বলে কায়ুকে শেষ করতে হলে আগে এটাকে আমাদের পথ থেকে সরাতে হবে। এটা বলে সে গুণকে গলা টিপে ধরছিল আর সাইকে বলছিল তোর জীবনের এই অবস্থার জন্য একমাত্র দায়ী হচ্ছে কায়ু, তাকে ছাড়া যাবে না। তখন আমরা দেখতে পারি সাই হাতে একটা ছুরি নিয়ে কায়ুর কাছে যায় আর তাকে গিয়ে চুম্বন করে। আর এখানেই বন্ধুরা এই ঘটনার মূল টুইস্ট রিভিল হয়। সেটা হচ্ছে কায়ু আইং এর কাছে সাইকে যখন দিয়ে চলে যাচ্ছিল, সেই তেল সাইয়ের শরীরে লাগানোর সময় সাথে সাথেই এই ভয়ঙ্কর জিনটা সাইয়ের শরীরে প্রবেশ করেছিল বন্ধুরা, আর যার কারণেই সে খুব অস্থির হয়ে কাইং এর সাথে ইন্টিমেট হতো। মূলত সেই ভয়ঙ্কর জিনের বাচ্চার প্রয়োজন ছিল, তাই সে এমনটা করতো। আর বন্ধুরা, একটা মানুষের উপর জাদুর তেল, আবার সেই ভয়ঙ্কর জিন তার ভেতরে ছিল, এতে করে তার মানসিক সত্তা এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে সে একদিন নিজেকেই শেষ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, সে মারা গিয়েছিল এবং তখনই তার কারিন জিন তার থেকে বের হয়ে যায়। পাশাপাশি সেই মৃত বডিতে তো থেকে কোনো লাভ নেই, তাই সেই ভয়ঙ্কর জিনও সেই বডি থেকে বের হয়ে যায় আর সাইয়ের জিনের সাথে কথা বলে আর কায়ুর বিষয়ে তাকে বিষিয়ে দেয়, প্রতিশোধ নিতে বলে। সাই যে মারা গিয়েছিল এটা সে কাউকে জানাতে চাইছিল না, সে চাইছিল কায়ুর উপর একদম প্রতিশোধ নিয়েই সবাই এটা জানবে। সে আইং এর সাথে স্বাভাবিকভাবেই সংসার করতে চাইছিল, কিন্তু আইং সেটা বুঝে যাওয়ার পর সাইয়ের জিন আইংকেও মেরে ফেলে। আর এতক্ষণ সাইয়ের সংস্পর্শে যাওয়ার কারণে সবকিছুই জেনে ফেলে কায়ু। সে বুঝতে পারে এখানে যে রয়েছে সে সাই না, বরং সাইয়ের জিন। তারপর আমরা দেখতে পারি সেই ভয়ঙ্কর জিন আর সাইয়ের জিন দুইজনে একত্রিত হয়ে যায়
অর্থাৎ বন্ধুরা দুই জিন মার্চ হয়ে যায় আর সেই ঘরে থাকা সব জিনকে মাটির পাত্র থেকে মুক্ত করে দেয় আর সেগুলো সাথে সাথে অ্যাটাক করতে শুরু করে কায়ুর উপর, কিন্তু বেশি কিছু করতে পারে না কারণ তার বাবার দেওয়া তাবিজ অর্থাৎ রক্ষা কবচ তার সাথে ছিল। সায়ের জিন যখন কায়ুকে মারতেই যাবে তখন পেছন থেকে গুণ এসে তাকে একটা ছুরি দিয়ে আঘাত করে, যে কারণে সায়ের জিন মাটিতে লুটিয়ে পড়ে। তখন সায়ের ভেতর থেকে সেই মহিলার ভয়ঙ্কর জিনটা বেরিয়ে গুণের হাতে থাকা সেই ছুরি দিয়েই তার ভেতরে ঢুকিয়ে দেয়, যেটা একদমই সহ্য করতে পারে না কায়ু। সে তার বাবার রক্ষা কবচ দিয়ে সেই জিনকে সেখান থেকেই ভ্যানিশ করে দেয়, যদিও সেই জিন একেবারে এখনো শেষ হয়নি। তাহলে এই জিন থেকে রক্ষা পাওয়ার উপায় কি? সেখানে কায়ু ভালো করেই বুঝতে পেরেছিল যে তার ভুল কি ছিল, যেটা তার বাবা ঘটনার প্রথমেই তাকে বলেছিল সেটাই তার করা উচিত ছিল, তাহলে আর এমনটা ঘটতো না। সে চলে যায় সেই কবরস্থানে যেখান থেকে সেই ভয়ঙ্কর জিনের ভেতর থেকে বাচ্চা চুরি করেছিল। সেখানে যাওয়ার পর সেই ভয়ঙ্কর জিন আবারও আমরা দেখতে পারি, যেটা কায়ুকে রাগে শেষ করতে আসলে সায়ের জিন তাকে গিয়ে আটকায় আর তখন সেখানে কায়ু সেই জিনের বাচ্চাটাকে সেই কবরে দাফন করে দেয়। সাথে সাথে সেই জিনের বাচ্চা জিন ফিরে পায় আর সায়ের জিনের কথায় কায়ুকে মাফ করে দেয়। ঘটনার শেষে আমরা দেখতে পারি সে তার নিজের গ্রামে ফিরে গিয়েছে আর তার পরিবার সহ যারা এই ঘটনাতে মারা গিয়েছে তাদের সবার জন্য দোয়া করছে। সেখানে তার থেকে শেষ বিদায় নেয় সায়ের জিন আর সেখান থেকে সারা জীবনের জন্য উধাও হয়ে যায়। তখনই সেখানে তার সাথে দেখা করতে আসে গুণ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এই ছোট্ট মেয়েটা তো মারা গিয়েছিল। না বন্ধুরা, সে মারা যায়নি, কারণ সে কোনো মানুষই না, সেও হচ্ছে একটা ছোট্ট জিন। কোনোভাবে সে কায়ুকে পছন্দ করে ফেলে এবং তার সাথে থাকতে শুরু করে বন্ধুর মতো, আর ভবিষ্যতেও সেটা থাকবে। আর এটা কিন্তু সত্যি যে প্রত্যেকটা কবিরাজের সাথে একটা করে ভালো জিন থাকে, যেটা তাকে অনেকভাবে সাহায্য করে। আশা করি বন্ধুরা এই ঘটনার সম্পূর্ণটা আপনারা বুঝতে পেরেছেন। কবিরাজদের জীবন যে সহজ হয় না এটা আমরা এখান থেকে ধারণা নিতে পারি। কবিরাজি করতে গেলে অনেক অনেক ভয়ঙ্কর কাজ করতে হয়, যেমন কবর থেকে মধ্যরাতে গিয়ে লাশ উঠিয়ে আনা অথবা কাফনের কাপড় কেটে আনা, এমন অনেক অনেক ঘটনাই কিন্তু আমরা জেনে থাকি আর এগুলো কিন্তু সত্যি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন, কারণ আপনার এইটুকু কাজ আমাকে অনেক ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে, তাই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও প্রেস করে রাখবেন যেন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।